হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএনএচ এডুকেশন। আজকে আমি এখানে নিয়ে এসেছি কতগুলো সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিছু টপিক। চলো আমরা শুরু করছি। ইউনেস্কো ডিক্লেয়ার্স পান্না টাইগার রিজার্ভ অ্যাজ বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো হচ্ছে পান্না টাইগার রিজার্ভকে বায়োস্ফিয়ার হিসেবে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। বর্তমানে যে আছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন এনভায়রনমেন্ট মিনিস্টার শ্রী প্রকাশ জাভড়েকর, তিনি পান্না টাইগার রিজার্ভ যেটা মধ্যপ্রদেশে আছে তাকে তিনি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে অ্যানাউন্স করে দিয়েছেন। বর্তমানে সারা পৃথিবীতে 714টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এবং সেগুলো মোট 129টা দেশের মধ্যে ছড়িয়ে আছে। এর সাথে কিন্তু 21খানা কিন্তু ট্রান্স বাউন্ডারি সাইটসও কিন্তু এর সঙ্গে অন্তর্ভুক্ত আছে। এই সমস্ত কিছু যতগুলো বায়োস্ফিয়ার বা ট্রান্স বাউন্ডারি এরিয়া যা কিছু আছে সবগুলোই আসলে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। ওকে, এবার আমরা জানবো যে ইউনেস্কো সম্পূর্ণ ফর্মটা কি। ইউনেস্কো ইউএনএসসিও, এই ইউনেস্কোর সম্পূর্ণ ফর্মটা আসলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সংক্ষিপ্ত নাম ইউনেস্কো। যাব আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে। আইসিজিএস ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপস C-452, এটা মহারাষ্ট্রের রত্নগিরিতে ভারতের যে নৌবাহিনী সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। নভেম্বরের 3 তারিখে 2020 সালে ভারতের কোস্ট গার্ড ইন্ডিয়ান কোস্ট গার্ডের এই শিপ জাহাজ, যার আইডেন্টিফিকেশন C-452, এটা মহারাষ্ট্রের রত্নগিরিতে ভারতের নৌবাহিনী অন্তর্ভুক্ত হলো। আর এই শিপটা ডিজাইন করেছে এবং তৈরি করেছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি L&T এই C-452 এই জাহাজটিকে নির্মাণ করেছে এবং ডিজাইন করেছে। ওকে, যাব কি আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে। ভায়োলিনিস্ট T.N. কৃষ্ণন ডাইজ ইন চেন্নাই অ্যাট 92। বিখ্যাত ভায়োলিন বাদক, তার নাম T.N. কৃষ্ণন। তিনি 92 বছর বয়সে তার মৃত্যু হলো। নভেম্বরের 2 তারিখে 2020 সালে এই বিখ্যাত কর্ণাটক যে ভায়োলিন বাদক T.N. কৃষ্ণন, তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সময় তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর সময় তার বয়স ছিল 92 বৎসর। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে এবং পদ্মশ্রী পেয়েছেন তিনি 1973 সালে এবং তিনি এছাড়া পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, সেটা 1974 সালে, এবং তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমির একজন ফেলোশিপও তিনি পেয়েছিলেন 2006 সালে। ওকে, তাহলে T.N. কৃষ্ণন কোন রাজ্যের? তিনি কর্ণাটক। তিনি কে ছিলেন? তিনি একজন বিখ্যাত ভায়োলিন বাদক ছিলেন। তার মৃত্যু সময় তার বয়স ছিল 92 বছর এবং তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে, পদ্মশ্রী পেয়েছেন 1973 সালে এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন 1974 সালে, আর তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছেন 2006 সালে। মাইক্রোম্যাক্স লঞ্চেস 2 স্মার্টফোনস। মাইক্রোম্যাক্সের নাম আমরা অনেকদিন ধরে শুনছি না, কিন্তু বর্তমানে মাইক্রোম্যাক্স দুখানা নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসছে। মাইক্রোম্যাক্স সম্প্রতি আবার দুখানা নতুন স্মার্টফোন নিয়ে ভারতের বাজারে ফিরে এসছে। আর যে দুটো কোম্পানির ফোন, যে দুখানা ফোন এরা লঞ্চ করেছে, সেই দুটো মাইক্রোম্যাক্স IN Note 1 এবং মাইক্রোম্যাক্স IN 1B। মাইক্রোম্যাক্স IN Note 1 আর মাইক্রোম্যাক্স IN 1B, এই দুখানা নতুন মডেলের স্মার্টফোন তারা ভারতবর্ষে লঞ্চ করছে এবং এই দুখানা ফোনের সাহায্যে তারা আবার মোবাইল ইন্ডাস্ট্রিতে ফিরে আসছে। যাব আমরা নেক্সট। মিশন সাগর INS ঐরাবত রিচেস সুদান উইথ ফুড এড। INS ভারতের নৌসেনা বাহিনীর জাহাজ INS ঐরাবত, সে অনেক বিপুল পরিমাণ খাদ্য এবং সাহায্য নিয়ে সুদানে গিয়ে পৌঁছেছে এবং এই মিশনের নাম এই মিশনের নাম মিশন সাগর এবং এই মিশনের নাম মিশন সাগর। নভেম্বরের 2 তারিখে 2020 সালে ভারতের নেভাল শিপ INS ঐরাবত সুদানে পৌঁছে গেল এবং এটা প্রায় 100 টন খাদ্য সামগ্রী নিয়ে গেছে। এটা মিশন
সাগর 2 এই প্রকল্পের অধীনে এটা হচ্ছে 100 টন খাদ্য সামগ্রী ভারত থেকে সুদানে নিয়ে গেছে। আর এই সেকেন্ড ফেজ এই মিশনে আইএনএস ঐরাবত সেখানে আরও বেশি পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে যাবে। সেটা কোথায় কোথায় নিয়ে যাবে? সেটা নিয়ে যাবে হচ্ছে সুদানে নিয়ে যাবে, সাউথ সুদান, তারপরে জিবুতি অ্যান্ড এরিট্রিয়া অ্যামিড দ্য কোভিড-19 প্যান্ডেমিক। এই বর্তমান যে কোভিড আক্রান্ত সমস্ত দেশ, সেই কোভিড আক্রান্ত অবস্থানে কিন্তু ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী সাহায্যের আকারে চলে যাচ্ছে এই সুদান, সাউথ সুদান, জিবুতি অ্যান্ড এরিট্রিয়া এই সমস্ত দেশগুলোতে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে মিশন সাগর, আর জাহাজটা হচ্ছে মিশন ঐরাবত। এটা গিয়েছিল কবে? নভেম্বরের 2, 2020 সালে। নভেম্বরের 4 তারিখে 2020 সালে প্রসার ভারতী আর ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও ইনফরমেটিক্স সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ নভেম্বরের 4 তারিখে 2020 সালে এই প্রসার ভারতী আর ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও ইনফরমেটিক্স এরা এই 3 সংস্থা একসাথে মিলে গিয়ে একটি মৌ চুক্তি স্বাক্ষর করলো। আর এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে কী হবে? অল দি 51 ডিটিএইচ এডুকেশনাল চ্যানেলস উইল বি অ্যাভেলেবেল। এর ফলে কী হবে? 51টা ডিটিএইচ এডুকেশনাল চ্যানেল সম্পূর্ণ হচ্ছে, যেমন হচ্ছে এগুলো ডিডি চ্যানেলে হচ্ছে আসবে অ্যাজ ডিডি কো ব্র্যান্ডেড চ্যানেলস টু অল ডিডি ফ্রেশ ডিশ ভিউয়ার্স। অর্থাৎ যারা যারা দূরদর্শন দেখবেন তাদের সবার ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ 51টা যে এডুকেশনাল চ্যানেল আছে ডিটিএইচ পরিষেবার আওতায়, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে এই চুক্তির উদ্দেশ্য। আর 51টা ডিটিএইচ চ্যানেলের মধ্যে কী কী আছে? এর মধ্যে থাকছে হচ্ছে ই-বিদ্যা ফর ক্লাস 1 to 12, অর্থাৎ ক্লাস 1 থেকে 12 এর জন্য থাকছে হচ্ছে, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত থাকছে হচ্ছে স্বয়ংপ্রভা আর ই-বিদ্যা। স্বয়ংপ্রভা আর ই-বিদ্যা এই দুখানা চ্যানেল থাকছে হচ্ছে 1 থেকে 12 অবধি। তারপর ডিজিশালা, বন্দে গুজরাট ইত্যাদি এই সমস্ত চ্যানেলগুলো হচ্ছে থাকছে। দ্য চ্যানেলস আর টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশনাল প্রোগ্রাম টু দ্য রুরাল অ্যান্ড রিমোট হাউসহোল্ডস। এই সমস্ত চ্যানেলের সাহায্যে কী হবে না, এদের সাহায্যে হচ্ছে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালের মাধ্যমে সমস্ত ধরনের শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং যে সমস্ত গ্রামে এখন শিক্ষার আলো পৌঁছয়নি, সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু এর সাহায্যে খুব সহজেই শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর এই সার্ভিসটা অ্যাভেলেবেল হবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম এর জন্য টাকা পয়সা লাগছে না। এবং ভিউয়ার্সরা কিন্তু 24/7 24 ঘন্টা 7 দিন এটা কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর এই সাহায্যটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে কী জন্য? টু অ্যাচিভ দ্য টার্গেট অফ প্রোভাইডিং এডুকেশন টু অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা। এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রকল্পটা নিয়ে আসছে, যাতে করে কিনা ভারতবর্ষের সমস্ত অঞ্চলে সমস্ত ছাত্রছাত্রীর কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্বয়ংটা কি? আমরা স্বয়ং সম্বন্ধে আমরা জানবো। স্বয়ং হচ্ছে একটা ই লার্নিং পোর্টাল, অর্থাৎ যার সাহায্যে আমরা খুব সহজেই ঘরে বসে ইন্টারনেট সংযোগের সাহায্যে আমরা বিভিন্ন এডুকেশন ওখান থেকে আমরা পাওয়া সম্ভব হবে। অর্থাৎ স্বয়ংটা হচ্ছে একটা ই লার্নিং পোর্টাল, যেখান থেকে খুব সহজে ঘরে বসে ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। স্বয়ং ইজ স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। অর্থাৎ এই স্বয়ংটা আসলে কিন্তু একটা সংক্ষিপ্ত নাম, SWAYAM, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস, যার সংক্ষেপ হচ্ছে স্বয়ং। এটা লঞ্চ করা হয়েছিল 2017 সালে। স্বয়ংটা প্রথমবার ভারতবর্ষে লঞ্চ করা হয় 2017 সালে। আর এর ওয়েবের মধ্যে কী আছে? দি ওয়েবস ওয়ার লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর এই স্বয়ং যে ওয়েবসাইটটা সেটা লঞ্চ করেছিল হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ওকে। আর যেটা বর্তমানে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, আগে ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স, এখন সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। ইট প্রোভাইডস অ্যান ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম অ্যান্ড পোর্টাল ফর অনলাইন কোর্সেস। এটা সম্পূর্ণ কী করছে না, অনলাইন কোর্স এবং অনলাইন লেখাপড়ার জন্য এটা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে। আর এর মেন উদ্দেশ্যটা কি? স্বয়মের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে করে কিনা দেশের সমস্ত স্টুডেন্টরা খুব সহজে একটা অ্যাফোর্ডেবল কস্টের মাধ্যমে যাতে কোয়ালিটি এডুকেশনটা পেতে পারে। অর্থাৎ দেশের সমস্ত স্টুডেন্ট, সে ধনী দরিদ্র, প্রত্যন্ত অঞ্চল, গ্রামাঞ্চল, শহরাঞ্চল যেখানে থাকুক না কেন, তারা যাতে করে কিনা একটা অ্যাফোর্ডেবল, যাতে একটা বহন করা যায় এমন একটা মূল্যে, এমন সামান্য কোনো মূল্যের মাধ্যমে যাতে সঠিক এডুকেশনটা তারা লাভ করতে পারে, এটা হচ্ছে এর উদ্দেশ্য, স্বয়মের উদ্দেশ্য। আর দেখবো হচ্ছে স্বয়ং প্রভাটা কি।
স্বয়ংপ্রভা এটা ইমপ্লিমেন্ট করছে হচ্ছে মিনিস্ট্রি অফ HRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এটা করছে হচ্ছে মিনিস্ট্রি অফ HRD। এটা কি করছে? এটা প্রোভাইড করছে হচ্ছে 32টা হাই কোয়ালিটি এডুকেশনাল চ্যানেল। এই স্বয়ংপ্রভাটা হচ্ছে 32টা উচ্চ গুণগত সম্পন্ন এডুকেশনাল চ্যানেলকে প্রোভাইড করছে। আর এই চ্যানেলটা হচ্ছে চ্যানেল স্ট্রিমলাইন কারিকুলাম বেসড কোর্স কন্টেন্ট। এটা হচ্ছে মূলত সিলেবাস ভিত্তিক কোর্স হবে, অর্থাৎ পাঠ্যক্রম অনুযায়ী এই চ্যানেলগুলো সাজানো আছে। ইট ওয়াজ মেইনলি লঞ্চ টু মেক কোয়ালিটি লার্নিং রিসোর্সেস টু রিমোট এরিয়াস ওয়ার ইন্টারনেট ইজ স্টিল এ চ্যালেঞ্জ। দ্য DTH চ্যানেলস আন্ডার দ্য প্রোগ্রাম ইউজেস GSAT-15 স্যাটেলাইট প্রোগ্রাম ফর দ্য টেলিকাস্ট। অর্থাৎ এই স্বয়ংপ্রভাটা কী জন্য? অর্থাৎ যে সমস্ত অঞ্চলে এখন ইন্টারনেট পাওয়া খুব দুঃসাধ্য, বা যে সমস্ত জায়গায় এখন ইন্টারনেট সহজলভ্য নয় বা এখনও পৌঁছায়নি, সেই জায়গাতে DTH-এর মাধ্যমে, DTH কেবলের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই স্বয়ংপ্রভা 32টা এডুকেশনাল চ্যানেলকে প্রোভাইড করতে সম্পূর্ণ বিনামূল্যে, এবং যার সাহায্যে, এবং যেগুলো ডিজাইন করা হয়েছে পাঠ্যক্রম অনুযায়ী, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমের কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে কিন্তু এগুলো সাজানো হয়েছে, যাতে করে কিনা অত্যন্ত দরিদ্র বা দূরবর্তী অঞ্চলের স্টুডেন্টরা যাতে ঘরে বসে শুধুমাত্র DTH সংযোগের সাহায্য নিয়ে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তারা তাদের পঠনপাঠনটা করতে পারবে। তাদেরকে অনলাইনে তাদের জন্য সমস্ত ধরনের তাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল থাকবে, তারা ওখান থেকে শিখতে পারবে। তাদের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হলো, অর্থাৎ যার সাথে তারা এখন অনলাইন তাদের শিক্ষককে তারা পেয়ে যাচ্ছে এবং খুব সহজেই ঘরে বসে তাদের সমস্ত পড়াশোনা করতে পারবে। এবার দেখবো যে ডিজিশালাটা কি? ডিজিশালা এটাও একটা টিভি চ্যানেল। এটা লঞ্চ করেছে হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, এই ডিজিশালাটা হচ্ছে লঞ্চ করেছে হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেটিক্স টেকনোলজি। আর এর উদ্দেশ্যটা কি? টু প্রমোট ক্যাশলেস ট্রানজাকশান। এর অর্থ হচ্ছে এটা প্রমোট করবে হচ্ছে ক্যাশলেস ট্রানজাকশান, অর্থাৎ অর্থহীন, মানে অর্থ ছাড়া ট্রানজাকশান করবে হচ্ছে এই ডিজিশালা। ইট ইজ এ চ্যানেল দ্যাট ইনফর্মস সিটিজেন্স অ্যাবাউট ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম। এটা কি করবে? এটা এমন ধরনের একটা চ্যানেল যেখানে আর কি ভারতবর্ষের নাগরিককে শেখানো হবে কিভাবে বর্তমানে ডিজিটাল পেমেন্ট এই সিস্টেমগুলো বর্তমান ভারতবর্ষে কার্যকরী হচ্ছে, এর প্রসেসটা কি এবং এর বেনিফিটটা কি, অর্থাৎ অনলাইন ট্রানজাকশানটার মাধ্যমে কীভাবে আমরা উপকৃত হই এবং তার পদ্ধতি কী, সেটা সম্পূর্ণ শেখানো হবে হচ্ছে ডিজিশালাতে। ওকে, আর এটা হচ্ছে একটা স্যাটেলাইট চ্যানেল, এটাকে ম্যানেজ করছে হচ্ছে দূরদর্শন। এই ডিজিশালাটা হচ্ছে আসলে একটা স্যাটেলাইট চ্যানেল এবং এটাকে ম্যানেজ করছে হচ্ছে দূরদর্শন। আর এটা অ্যাভেলেবেল হচ্ছে GSAT-15 সাহায্যে, অর্থাৎ এটা যে উপগ্রহের মাধ্যমে এটা আমাদের সামনে আসছে সেই উপগ্রহের নাম হচ্ছে GSAT-15। ওকে, আর এই চ্যানেলটা হচ্ছে কী করবে? এই চ্যানেলটা হচ্ছে ভারতবর্ষের নাগরিককে জানাবে ডিজিটাল পেমেন্ট অপশানের মাধ্যমে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কীভাবে ডিজিটাল পেমেন্টে অংশ নিতে হয়, UPI কীভাবে ইউজ করতে হয়, ওয়ালেট কীভাবে ইউজ করতে হয়, USSD ব্যাপারটা কি, এছাড়া আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এবং কার্ড সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু এই সংস্থা জানাবে। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে ভারতবর্ষের নাগরিকদের সম্পূর্ণভাবে হচ্ছে অনলাইন পেমেন্টটাকে শেখানো হবে, যেখানে থাকছে হচ্ছে আমাদের USSD থাকছে, ওয়ালেট থাকছে, UPI সিস্টেম থাকছে, আধার এনাবেল পেমেন্ট থাকছে, এছাড়া কার্ডের মাধ্যমেও পেমেন্ট থাকছে। সবটাই কিন্তু এই ডিজিশালা চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের নাগরিকদের শেখানো। দ্য সার্ভিস অফ দ্য চ্যানেল ইজ অ্যাভেলেবেল ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। আর এই চ্যানেলের সার্ভিসটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে অ্যাভেলেবেল। নভেম্বরের 4 তারিখে 2020 সালে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ট্যুরিজম অ্যান্ড কালচার শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ইনগরেটেড দ্য ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার। ওকে, অর্থাৎ নভেম্বরের 4 তারিখে 2020 সালে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যিনি হচ্ছেন শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল, তিনি ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করলেন। কোথায় করলেন? এটা হচ্ছে গুরুভায়ুর, কেরালা। ওকে, অর্থাৎ তিনি হচ্ছেন কেরালার গুরুভায়ুরে তিনি এই ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টারটা তৈরি করলেন। এই সেন্টারটা কী হবে? এই সেন্টারটা হচ্ছে কনস্ট্রাক্ট করেছিল কে? এই সেন্টারটা হচ্ছে কনস্ট্রাক্টেড করা হয়েছিল আন্ডার দ্য প্রসাদ স্কিম অফ মিনিস্ট্রি অফ ট্যুরিজম। এবার জানবো হচ্ছে প্রসাদ স্কিমটা আসলে কি, এটা আমরা একটুখানি জানবো। PRASAD, এই প্রসাদ স্কিমটা আসলে কি এটা আমরা জানবো। তো এই প্রসাদটা আসলে কি?
The scheme aims to infrastructure development such as last mile connectivity, entry points, eco-friendly modes of transport, interpretation centers, ATM, money exchanges and other basic tourism facilities. অর্থাৎ এই প্রসাদ স্কিমটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের সমস্ত রোডকে একসাথে কানেক্ট করে দেওয়া, সেগুলো এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট সেগুলোকে যোগ করে দেওয়া, একটা ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া সমস্ত ট্রান্সপোর্টেশনের ভেতরে, এবং সেখানে ইন্টারপ্রিটেশন সেন্টার তৈরি করা, এটিএম এবং মানি এক্সচেঞ্জের সুবিধা যাতে সহজে পাওয়া যায়, যারা বিদেশ থেকে আসছেন তারা যেন সহজে এটিএম সুবিধা পান, যেন তারা মানি এক্সচেঞ্জের সুবিধা যারা সহজে পেয়ে যান। এছাড়া আদার বেসিক যে ট্যুরিজম ফ্যাসিলিটি হয় যাতে তাদের সেগুলো সহজে দেওয়া যায়, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। অর্থাৎ সমস্ত রকমভাবে যাতে বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যাপারটার কথা মাথায় রেখে হচ্ছে তৈরি করা হচ্ছে প্রসাদ স্কিমটা। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য হৃদয় স্কিম। এটা কিন্তু হৃদয় স্কিম থেকে আলাদা, যেটা হচ্ছে HRIDAY। হৃদয় স্কিম ইজ হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা। তো ওই হৃদয়ের সম্পূর্ণ কী নাম? হৃদয়ের সম্পূর্ণ নাম হচ্ছে হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা, HRIDAY। ওকে, ইট প্রিজার্ভস অ্যান্ড এটা হচ্ছে প্রিজার্ভ করছে কি? এটা হচ্ছে প্রিজার্ভ করছে আসলে হচ্ছে শুধুমাত্র মানে যেগুলো হেরিটেজ সাইট সেগুলোকে রক্ষণাবেক্ষণ করছে। ইট মেক্স দ্য হেরিটেজ সাইটস মোর অ্যাক্সেসিবল, অ্যাপিলিং। আর এই হৃদয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে হেরিটেজ সাইটগুলোকে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, সেগুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়া এবং সেগুলোকে অনেক বেশি অ্যাপিলিং করে তোলা, যাতে কিনা ট্যুরিস্টদের ওখানে আকর্ষণ অনেক বৃদ্ধি পায়, যাতে তারা ওগুলো দর্শন করতে আসেন। দ্য স্কিম ফোকাস অন স্ট্রিট লাইটস, ফুটপাথস, রোডস, ড্রেনেজ, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি। আর এই হৃদয় স্কিমটা কিন্তু এছাড়া কিন্তু রাস্তার লাইটগুলো দেখছে, ফুটপাথ দেখছে, সেখানে ড্রেনেজ সিস্টেমটাও দেখবে, জলের সাপ্লাই ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও দেখবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখবে, বর্জ্য পদার্থ সাথে সহজ ওখান থেকে নিকাশ করা হচ্ছে কিনা সেই ব্যবস্থাগুলো দেখবে। অর্থাৎ ট্যুরিস্টদের সুবিধার জন্য যাবতীয় রকমের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া প্রয়োজন সেটা দেখতে হচ্ছে হৃদয় স্কিম। অন দ্য আদার হ্যান্ড, প্রসাদ স্কিম ফোকাসেস অন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইন পিলগ্রিমেজ সাইটস। অপরদিকে যেগুলো হচ্ছে পিলগ্রিমেজ সাইট, তীর্থযাত্রা করার যে জায়গাগুলো, সেগুলোর জন্য কিন্তু হচ্ছে এগিয়ে আসছে হচ্ছে প্রসাদ। তাহলে হৃদয় স্কিমটা হচ্ছে শুধুমাত্র হেরিটেজ সাইটের জন্য যে হৃদয় স্কিমটা, আর প্রসাদটা হচ্ছে আসলে তীর্থস্থানগুলোকে অনেক বেশি অ্যাক্সেসিবল এবং দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে এই প্রসাদ স্কিম। প্রসাদ ইজ পিলগ্রিমেজ রেজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ। অর্থাৎ প্রসাদের সম্পূর্ণ নামটা হচ্ছে পিলগ্রিমেজ রেজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে প্রসাদ। ইট ওয়াজ লঞ্চড ইন 2015। তাহলে প্রসাদ স্কিমটা এসেছে হচ্ছে 2015-এ। ওকে, তো এতক্ষণ আমরা কি দেখলাম যে প্রসাদ স্কিমটা হচ্ছে আসলে শুধুমাত্র যে সমস্ত তীর্থস্থানগুলো আছে সেই তীর্থস্থানগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার উদ্দেশ্য, এবং সেখানকার ড্রেনেজ, রাস্তাঘাট, ফুটপাথ, আলো সবটা আর কি দেখবে হচ্ছে এই প্রসাদ স্কিম। অপরদিকে হৃদয়টা হচ্ছে কি দেখবে? ওরা দেখবে হচ্ছে সমস্ত হেরিটেজ সাইট যেগুলো আছে সেগুলোর যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার, এগুলো দেখবে হচ্ছে হৃদয় স্কিম। ওকে, রিসেন্ট ডেভেলপমেন্টস আমরা দেখবো এবার। তো এই প্রসাদ স্কিমের মাধ্যমে বর্তমানে কোন কোন উন্নতি হলো সেগুলো একটু আমরা দেখে নেব। তো মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড রিসেন্টলি আন্ডারটেকেন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন ভেরিয়াস বুদ্ধিস্ট সাইটস। তো এই প্রসাদের যে স্কিম তার আন্ডারে কিন্তু বর্তমানে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্যুরিজম বিভিন্ন বুদ্ধিস্ট যে সাইটসগুলো আছে সেখানে কিন্তু উন্নতি করার জন্য তারা এগিয়ে এসেছে। দিস ইজ টু বি ইমপ্লিমেন্টেড থ্রু প্রসাদ স্কিম অ্যান্ড স্বদেশ দর্শন স্কিম। এবং এটা কিন্তু একসাথে প্রসাদ স্কিমটা এর মধ্যে আছে এবং তার সঙ্গে স্বদেশ দর্শন স্কিমটাও এর সাথে আছে। অর্থাৎ বুদ্ধিস্ট ট্যুরিস্ট স্পটগুলো উন্নতির জন্য এগিয়ে আসছে হচ্ছে প্রসাদ স্কিম এবং হচ্ছে স্বদেশ দর্শন স্কিম। অ্যারাউন্ড 30 ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড আন্ডার দ্য প্রসাদ স্কিম। এবং এই প্রসাদ স্কিমের আন্ডারে কিন্তু বর্তমানে প্রায় 30টি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। দিস ইনক্লুডস বুদ্ধিস্ট সাইটস সাচ অ্যাজ অজন্তা অ্যান্ড এলোরা, বোধগয়া। এবং এই প্রসাদ স্কিমের আন্ডারে কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো উন্নতি করা হবে তার মধ্যে কিন্তু অনেক বুদ্ধিস্ট সাইট, যেমন ধরো অজন্তা, ইলোরা, বোধগয়া, এগুলো কিন্তু নাম ইতিমধ্যে নেওয়া হয়েছে। ডেভেলপিং বুদ্ধিস্ট হেরিটেজ ইজ নট অনলি ইম্পর্টেন্ট ইন ট্যুরিজম পয়েন্ট অফ ভিউ, ইট ইজ অলসো ইন দ্য ইন লাইন উইথ অ্যাক্ট ইস্ট পলিসি। এই প্রসাদ স্কিমের মাধ্যমে শুধুমাত্র যে বুদ্ধিস্ট যে স্থানগুলো যদি উন্নতি করা হচ্ছে তা কিন্তু নয়, এটা আসলে হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি, অর্থাৎ পূর্ব দিকে উন্নতি করাটা কিন্তু এটা একটা
লক্ষণ, অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকটায় যে সমস্ত স্পটগুলো আছে সেগুলো উন্নতি করাও কিন্তু হচ্ছে এই স্কিমটার একটা বিশেষ উদ্দেশ্য। ওকে, এবার বর্তমানে প্রসাদ স্কিমের মাধ্যমে কোন কোন শহরকে আমরা নিয়েছি, অর্থাৎ কোন কোন শহরকে এই প্রসাদ স্কিমের মাধ্যমে কোন কোন তীর্থস্থানগুলোকে এর আন্ডারে আমরা এনেছি, এটা একটু আমরা দেখে নেব। অ্যারাউন্ড 12 সিটিজ ওয়ার আইডেন্টিফাইড আন্ডার দ্য স্কিম। প্রায় 12খানা শহরকে আমরা এই স্কিমের আন্ডারে আমরা নিয়ে এসেছি। সেগুলো কি, এক হচ্ছে কামাখ্যা, যেটা আছে হচ্ছে আসামে, ওটা 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে অমরাবতী, যেটা আছে অন্ধ্রপ্রদেশে। 3 হচ্ছে গিয়ে নাম্বার 3 হচ্ছে গয়া, যেটা আছে বিহারে। 4 হচ্ছে দ্বারকা, যেটা আছে গুজরাটে। 5 হচ্ছে আজমেরটা আছে হচ্ছে রাজস্থানে। তারপর হচ্ছে কেদারনাথ, এটা আছে উত্তরাখণ্ডে আছে। তারপর আছে পুরী, এটা আছে হচ্ছে ওড়িশাতে। মথুরা, এটা আছে উত্তরপ্রদেশে। তারপর বারাণসী, এটা উত্তরপ্রদেশে। আর হচ্ছে ভেলানকান্নি, এটা আছে তামিলনাড়ুতে। ওকে, ভেলানকান্নি, এটা আছে হচ্ছে তামিলনাড়ুতে। তো এই ছিল আমাদের হচ্ছে 12টা বিশেষ স্পট, যেগুলো সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হবে হচ্ছে প্রসাদ স্কিমের আন্ডারে। ওকে, তো এই ছিল আজকে আমার টোটাল হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে জানিও। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, রিকোয়েস্ট করবো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, আমার সঙ্গে থেকো। আর এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। অনস অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।